হাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 3 অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টার 1 এর পার্ট 3 নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম কিছু ইম্পর্টেন্ট টপিক বা এমসিকিউ নিয়ে, যেখানে কিছু ম্যাথ রিলেটেড প্রবলেমও আমরা ডিসকাস করব। যেহেতু সমস্ত এমসিকিউ নিয়ে ডিসকাস করা পসিবল নয়, তো আমি কিছু বেছে বেছে এমসিকিউ তৈরি করেছি, যেগুলো করলে তোমাদের ওভারঅল টপিক অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করব যে তোমরা এই নোটগুলো পারলে পরে একটা খাতায় লিখে রাখো, তাতে তোমাদের হেল্প হবে ভবিষ্যতে। তো প্রথম কথা যে আমরা এমসিকিউটা সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি আসার চান্স থাকে, যে ভারতবর্ষে অংশীদারি কারবারি আইন কত সালে পাস হয়। ইংলিশে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট স্টার্টেড কত সালে? 1932। তাহলে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে রাখবে 1 নম্বর দিয়ে। দ্বিতীয় নম্বর দিয়ে অ্যাকর্ডিং টু পার্টনারশিপ অ্যাক্ট, পার্টনারশিপ মানে ভারতীয় অংশীদারি আইন অনুসারে অংশীদারি কারবার বলতে আমরা কী বুঝি? এটার অ্যান্সার হবে এ রিলেশন, মানে একটা সম্পর্ক। কারণ ভারতবর্ষে অংশীদারি কারবারি আইন মানে অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট, পার্টনারশিপ বলতে বোঝা যাচ্ছে একটা রিলেশন। তোমরা যদি পার্টনারশিপ অ্যাক্টের যে ডেফিনেশনটা আছে সেকশন 4-এ, আবার রিপিট করছি সেকশন 4-এ, সেটা যদি তোমরা পড়ো ইংরাজিতে, তাহলে তোমরা দেখতে পাবে পার্টনারশিপ ইজ দ্য রিলেশন বিটুইন পারসনস। তাহলে এখানে মাথায় রাখতে হবে পার্টনারশিপ অ্যাক্টে পার্টনারশিপ কি না একটা রিলেশন। অনেক সময় এমসিকিউ থাকে যে এটা একটা ফার্ম, এটা একটা বিজনেস, এটা একটা কোম্পানি, এটা একটা রিলেশন। বাচ্চারা কি করে? ফার্ম করে দেয়, জেনারেলি ফার্ম করে দেয়, কিন্তু ফার্ম নয়, অ্যান্সারটা হবে এটা রিলেশন। সেকশন 4-এ যদি তুমি ইংরাজিতে ডেফিনেশনটা পড়ো, তাহলে এখানে লেখা আছে পার্টনারশিপ ইজ দ্য রিলেশন বিটুইন পারসনস। তো এখান থেকে একটা হবে এই রিলেশন বা একটি সম্পর্ক। তারপরে বহু টিচার এই জিনিসটাকে ডিসকাস করে না, তো আমি তোমাদের কাছে তুলে ধরতে চাইছি সঠিক নাম্বারটা কী হয়। দেখো, অংশীদারি কারবারে যদি মিনিমাম নাম্বার বলে তাহলে তো একদম ইজি এমসিকিউ। তো ওই রকম এমসিকিউ করতে গেলেও মানে পেজ ভরে যাবে, সময় অনেকটা নষ্ট হবে। তা আমি বেছে বেছে এমসিকিউগুলো রেখেছি। মিনিমাম নাম্বার তো 2 হবে, আমরা সবাই জানি। তো ম্যাক্সিমাম নাম্বার যেটা হবে মানে অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা, কেউ বলে 10 জন, কেউ বলে 20 জন। দেখো এটার কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা হবে 50 জন, 50, কারণ কোম্পানি অ্যাক্ট 2014-তে এটাই দেওয়া আছে। তোমরা ভালো করে দেখবে, নেটে সার্চ করে কোম্পানি অ্যাক্ট 2014-তে এখন সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 50। তবে 2013 সালের যে কোম্পানি অ্যাক্ট আছে তাতে আছে 100। আচ্ছা, এবার আমার কাছে এটা একটা কনসেপ্ট ক্লিয়ার। 13 সাল আগে মানে 13 সালটা ধরবো না 14 সাল ধরবো, আপডেট ভার্সন কোনটা? 14 সাল, সেই হিসাবে 50। তবে যদি কোয়েশ্চেন পেপারে আমাকে 100 লেখা থাকে, 50ও লেখা থাকে, তাহলে 50। তবে যদি কোয়েশ্চেনে অপশানে 50 নাই, তখন করবো আমরা 100। এছাড়া ব্যাংকিংয়ের ক্ষেত্রে 10 জন এবং অন্যান্য কারবারের ক্ষেত্রে আমরা জানি কি 20 জন। কিন্তু এগুলো পরে যদি 50 থাকে আমরা 50ই লিখবো, আর না থাকলে 100। আর যদি স্পেসিফিক্যালি কোয়েশ্চেনে বলে দেয় ব্যাংকিং কারবারের জন্য কত, অব্যাংকিংয়ের জন্য কত, তখন ব্যাংকিংয়ে 10, অব্যাংকিংয়ে 20, সেটা আমাকে আলাদা করে দেখাতে লাগবে। কিন্তু যদি নর্মাল বলে দেয় সর্বোচ্চ সদস্য সংখ্যা, তাহলে অপশন থাকলে 50, এটাকে লিখতে লাগবে। এটা বহুতই ডিফিকাল্ট কোয়েশ্চেন, এর জিস্ট হচ্ছে এটা, আমাকে এটা মাথায় রাখতে লাগবে। এরপরে অংশীদারি আইনে অংশীদারি কারবারের সংজ্ঞা দেওয়া হয়েছে, মানে ডেফিনেশন অফ পার্টনারশিপ প্রোভাইডেড ইন পার্টনারশিপ অ্যাক্ট 1932। আমরা সবাই জানি যে 1932 সালে পার্টনারশিপ অ্যাক্ট পাস হয়। তার মধ্যে অ্যাক্টের যে ডেফিনেশন দেওয়া আছে পার্টনারশিপ, সেটা কত নম্বর সেকশন? খুব ইম্পর্টেন্ট, সেকশন 4। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিগত বছরের পরীক্ষাতে এসেছে, এবং এটা কিন্তু আমাদের খুব একটা মানে প্রবলেম ক্রিয়েট করে, যে
অংশীদারি চুক্তি নিবন্ধন মানে রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্ম কি হবে? অনেক সময় বাচ্চারা বলে স্যার জানেন লেখা থাকে ঐচ্ছিক, স্বেচ্ছা। তো আমি বাবা অত কিছু জানি না, যেটা বইয়ের লেখা আছে একদম বাংলা ভার্সন যারা পড়বে তারা লিখবে ঐচ্ছিক, আর ইংলিশ ভার্সন লিখবে এটা কি অপশনাল। কারণ বাচ্চাদের মনে একটা কোয়েশ্চেন এখানে অ্যারাইজ করে, স্যার জানেন এমন এমন জিনিস দেওয়া থাকে অপশনে, মনে হয় এও ঠিক, আবার মনে হচ্ছে বি অপশনও ঠিক। কারণ অপশনগুলো কি যখন দেওয়া থাকছে, অপশনে তোমার কাছে দেওয়া থাকছে যে এই অংশীদারি কারবারের যে রেজিস্ট্রেশন, ঠিক আছে, এই রেজিস্ট্রেশনটা স্যার কি ধরনের জিনিস হতে পারে? বাধ্যতামূলক, স্বেচ্ছাধীন, ঐচ্ছিক। স্যার ঐচ্ছিক আর স্বেচ্ছাধীন স্যার বাংলায় মনে হচ্ছে একই, কিন্তু না বাবা, ঐচ্ছিক আছে বইতে, তো ঐচ্ছিক লিখবে এবং অপশনাল লিখবে। ইংরাজি ভার্সন অপশনাল, বাংলা ভার্সন যেন ঐচ্ছিক। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পার্টনারশিপ মাস্ট বি রেজিস্টার্ড? বলা হচ্ছে কোন প্রকার, আমরা জানি যে এটা অপশনাল পার্টনারশিপ ডিডে রেজিস্ট্রেশন করা, কিন্তু কোন পার্টনারশিপটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? সেটা হচ্ছে এলএলপি। সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এলএলপি। কোন প্রকার অংশীদারি কারবারে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? এলএলপি। এটা এলএলপি অ্যাক্ট 2008 সাল, এটা আরও ভালো মাথায় রাখতে পারো, পাস হয় এলএলপি। এলএলপি কথার পুরো অর্থ হচ্ছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, ঠিক আছে, এবং এখানে কিন্তু বাধ্যতামূলক। এবং আরেকটা কথা বলে রাখি, এই এলএলপির সর্বোচ্চ সদস্য সংখ্যা কোনো সীমা নেই, ঠিক আছে, এখানে আনলিমিটেড, ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার। এরপরে আসে, দেখো এই 6টা অবধি তোমাদের তো কোনো প্রবলেম হওয়া উচিত নয়। আমি ক্যামেরাটাকে একটু ঠিক করার চেষ্টা করছি যাতে তোমরা প্রত্যেকটা বাচ্চা ভালো করে দেখতে পারো। এরপর টপিক আসছে এ পার্টনারশিপ ফার্ম আর্ন নেট প্রফিট 2,10,000। এই নেট প্রফিটটাকে আমি মানে ডিজাইন করেছি তুমি বুঝতে পারো ভালো মতো। অর্থাৎ ফার্মের নেট প্রফিট 2,10,000 টাকা দেওয়া আছে। পার্টনার্স আর এন্টাইটেল টু গেট কমিশন অ্যাট দ্য রেট 5% অন নেট প্রফিট। পার্টনাররা কত পার্সেন্ট নেট প্রফিট পেয়েছে বলা হচ্ছে? 5% অন নেট প্রফিটের উপর তারা কমিশন পাবে। আফটার চার্জিং সাচ কমিশন, যদি পরীক্ষায় আফটার চার্জিং কথাটা থাকে আর নেট প্রফিট দেওয়া আছে, তো নেট প্রফিট 2,10,000 লিখে দিলাম, ইন্টু যত পার্সেন্টেজ দেবে উপরে অতটাই লিখবো, নিচে তার সাথে লেখার সঙ্গে 100+ অত পার্সেন্টেজ করে দেবো। মানে যেমন সাপোজ আমি এক্সাম্পল বলছি, এখানে ধরো 2,10,000 আছে, কিন্তু 5-এর জায়গায় যদি 7% থাকতো তাহলে 7/107, 8% হলে 8/107, কারণ এটা লেখা আছে আফটার চার্জিং। আচ্ছা, এইখানে যদি বিফোর চার্জিং লেখা থাকতো তাহলে নর্মাল 5/100, 7 থাকলে 7/100, 8 থাকলে 8/100। তো আফটার চার্জিং থাকলে উপরে 5 নিচে 105 করে আমাকে বার করতে লাগবে। আই হোপ এই ট্রিকটা তোমরা বুঝে গেছো। পার্টনারশিপ ফার্মের নেট প্রফিট দেওয়া আছে, বলেছে কমিশন পাচ্ছে, এবং আফটার চার্জিং লেখা আছে। আফটার চার্জিং থাকলে উপরে যতটা পার্সেন্টেজ অ্যাড করবে, নিচে 100-এর সাথে অতটা পার্সেন্টেজ তোমাকে, উপরে যতটা পার্সেন্টেজ লিখবে নিচে 100-এর সাথে অত পার্সেন্টেজ অ্যাড করতে লাগবে। এটা যদি বিফোর চার্জিং থাকতো বা নর্মাল লেখা থাকতো নেট প্রফিট অন নেট প্রফিট, না আফটার না বিফোর, তাহলে কিন্তু 7/100 বা 8/100 নর্মাল পার্সেন্টেজে বার করতাম। কিন্তু আফটার আছে বলে যত পার্সেন্টেজ উপরে লিখছি ঠিক ততটাই নিচে 100-এর সাথে অ্যাড করে বার করতে লাগবে। আই হোপ এতটা অবধি হয়ে গেছে। এবার আমরা 7-এর পর 8 নম্বরের দিকে এগাচ্ছি। এমসিগুলো ভালো করে করার চেষ্টা করবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু পুরোটাই এমসিকিউ বেসিসে আছে। এরপরে কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এক্স ইজ এ পার্টনার লেখা আছে, সে ফার্মকে লোন দিয়েছে 60,000 টাকা 1/7/23 উইথাউট এনি এগ্রিমেন্ট, ক্যালকুলেট ইন্টারেস্ট অন লোন, ইয়ার এন্ডেড বলেছে 31শে মার্চ। তাহলে একটু বোঝার চেষ্টা করি। আমরা পড়েছিলাম যে পার্টনারশিপ অ্যাক্টে একদম স্পষ্ট লেখা আছে, যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে যদি কোনো পার্টনার ফার্মকে লোন দেয় তাহলে সে পার অ্যানাম 6% হিসাবে ইন্টারেস্ট অন লোন চার্জ করতে পারে, যদি ডিডে কিছু উল্লেখ না থাকে, মানে যদি ডিড অ্যাবসেন্ট থাকে। বাট যদি ডিডে লেখা থাকে 2% তো 2%, 10% তো 10%। এখানে পার্টনার ফার্মকে লোন দিয়েছে 60,000 টাকা, সেটা লিখে দিলাম,
ইন্টু রেট অফ ইন্টারেস্ট এখানে প্রোভাইড করা নাই, তাহলে অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932 আমরা এটাকে নিয়ে নেবো 6% বলে। যদি এখানে থাকতো 2% নিতাম, 7% বলে 7% নিতাম। আর না থাকার জন্য পার্টনারশিপ অ্যাক্ট অনুসারে আমরা 6/100 মানে 6% পার অ্যানাম হিসেবে চার্জ করছি, ইন্টু যেহেতু একসাথে লোন দিয়েছে তাহলে 7 মাসের প্রথমে মানে জুলাইয়ের প্রথমে দিয়েছে, তো হাতে যদি কর গুনি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 9 মান্থ হচ্ছে, সেই হিসাবে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 2700 টাকা। মাথায় রাখবে ইন্টারেস্ট অন লোন কিন্তু আমরা নেট প্রফিট থেকে লেস করে দেখাই, ঠিক আছে? এটা কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে চার্জ হয় না, ঠিক আছে? ইন্টারেস্ট অন লোন এটা পিএল অ্যাকাউন্টে চার্জ হয়, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে চার্জ হয় না। ঠিক এই কোশ্চেনটাই দেখো 9 নম্বরে, দেখো তোমাদেরকে আমি ঘুরিয়ে বলেছি, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইটেম নট ডিল ইন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, নিম্নলিখিত কোনটি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে আসে না? এ ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, বি ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, সি পার্টনার্স স্যালারি, ডি পার্টনার্স কমিশন। আমরা সবাই জানি পার্টনার্স ক্যাপিটাল, ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স স্যালারি, পার্টনার্স কমিশন, মানে পয়েন্ট এ, সি, ডি সবকটাই কোন দিকে আসে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আসে না কোনটা? ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, কারণ এটা হচ্ছে মুনাফা থেকে ছাড়, মানে চার্জ এগেনস্ট প্রফিট, অর্থাৎ ফার্মের প্রফিট হোক বা না হোক, পার্টনার যদি লোন প্রোভাইড করে তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট অন লোন পে করা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে? তাই এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে না এসে পিএল অ্যাকাউন্টে আসে। তো এবার বাচ্চাদের মনে প্রশ্ন থাকতেই পারে, স্যার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কী করবো? তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে বাই প্রফিট অ্যান্ড লস বলে লিখতে, ইনার কলমে লেস ইন্টারেস্ট অন লোন বলে লিখে বাইরে বার করে লিখতে, সেই অ্যামাউন্টটাকে ধরেই তারপরে বাকি অঙ্ক এগাবে। যাই হোক 10 নম্বরে আসছে যে এবিসি একটা পার্টনার আছে, 5:3:2 তাদের প্রফিট আছে, বিফোর বি এর স্যালারি 15,000, প্রফিট হচ্ছে ফার্মের 95,000 টাকা, হাউ মাচ বি উইল রিসিভ। মানে বাচ্চারা এখানে কি ভুল করে, আমি আবার বলছি, বি উইল রিসিভ মানে বাচ্চারা মনে করে স্যার বি কতটা প্রফিট পাবে, না, বি কত টাকা পাবে তার মানে খালি প্রফিট না, বি যেটা পাবে সে প্রফিটও পাবে, শেয়ার অফ প্রফিটও পাবে, প্লাস তার স্যালারিটাও পাবে। আশা করছি আমরা অঙ্কটাকে, বিফোর স্যালারি প্রফিট কত টাকা আছে? বিফোর স্যালারি প্রফিট ছিল 95,000, মাইনাস করলাম তার থেকে বি এর স্যালারি, কেন স্যালারি হচ্ছে পার্টনারদের স্যালারি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে আসে, তাহলে টোটাল প্রফিট 95,000 ছিল, তার থেকে পার্টনারের স্যালারি 15,000 বাদ দেওয়ার পর ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিজিবল প্রফিট দাঁড়াবে 80,000 টাকা। ওই 80,000 টাকাটার মধ্যে পার্টনার হচ্ছে বি এর রেশিও হচ্ছে 3/10, 5 3 8 আর 2 10, তাহলে 3/10, তাহলে বি টোটাল কত টাকা হবে? বি গেট শেয়ার অফ প্রফিট 80,000-এর 3/10 মানে হচ্ছে 24,000 টাকা, প্লাস তার স্যালারি যেটা ছিল 15,000, তো টোটাল মিলিয়ে সে পাবে 39,000। আই হোপ এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছো। তো স্টুডেন্ট, এবার যে আমরা 11 নম্বর অঙ্কটি করতে চলেছি, সে 11 নম্বর অঙ্কতে দেখা যাচ্ছে x is to y is to z সমান সমান 5:4:1, z is guaranteed that his share of profit will not be less than 80,000, any deficiency will be borne by x and y in 3:2, farm's profit 5,60,000, how much deficiency will be borne by y? বাংলায় বললে বোঝায় অংশীদারি কারবারে 3 জন পার্টনার এক্স ওয়াই জেড আছে, তাদের প্রফিট শেয়ারিং রেশিও 5:4:1, জেডকে গ্যারেন্টি দেওয়া হয়েছে, ভাই জেড তুমি ব্যবসায় আসো, তোমার প্রফিট কোনো রকমেই 80,000 টাকার কম হবে না, জেডকে এই আশ্বাস দিয়েই নিয়ে আসা হয়েছে ব্যবসায়। এনি ডেফিসিয়েন্সি উইল বি বর্ন, যদি জেডের শেয়ার অফ প্রফিট কোনো কারণে 80,000 টাকার কম হয় তাহলে সেটা বহন করবে বর্ন বাই এক্স অ্যান্ড ওয়াই,
ইন 3:2, তাহলে এক্স এবং ওয়াই 3:2 অনুপাতে সেই ক্ষতিটাকে বহন করবে, কিন্তু কখনোই জেডের প্রফিট 80 কম হবে না। বছরের শেষে ফার্মের প্রফিট 5,60,000। তোমার কাছে জিজ্ঞাসা করেছে যে ডেফিসিয়েন্সি কতটা বহন করবে ওয়াই। তো এটার সব থেকে ইজি মেথড হচ্ছে, আমি জানি যে ফার্মের প্রফিট 5,60,000, তাহলে তার মধ্যে জেডের অংশ কত, জেড পাচ্ছে 541, মানে হচ্ছে 5 আর 4 9 আর 1 10 অংশ, তাহলে 5,60,000 টাকার মধ্যে জেডের অংশ হচ্ছে 1/10। এটা আমরা ইজি বার করতে পারি, তাহলে বেরাচ্ছে কত, 5,60,000 মধ্যে জেড পাচ্ছে 56,000। এরপর দেখা যাচ্ছে জেড যদি 56,000 পায়, তাহলে জেডের ক্ষেত্রে ডেফিসিয়েন্সি কত টাকা। দেখো জেডকে এই বলে আনলে তোমার প্রফিট 80,000-এর কখনোই কম হবে না, তোমার প্রফিট 80,000-এর কখনোই কম হবে না, কিন্তু জেডের প্রফিট দেখা গেছে কত টাকা হচ্ছে, 56,000। তাহলে জেডের ডেফিসিয়েন্সি কত হচ্ছে, 80,000 বলে আনা হয়েছিল, 56,000 প্রফিট, তাহলে জেডের ডেফিসিয়েন্সি হচ্ছে মাইনাস করে 24,000। তাহলে জেডের ডেফিসিয়েন্সিটা কে বহন করবে, এক্স এবং ওয়াই 3:2-তে। আমার কোশ্চেনে জিজ্ঞাসা করেছে বলো জেডের এই ডেফিসিয়েন্সিটা ওয়াই কত বহন করবে, তো ওয়াই বহন করবে, এক্স আর ওয়াই রেশিও 3:2, মানে ওয়াই বহন করবে 2/5 অংশ, মানে 9,600 টাকা। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। যদি না বুঝতে পারো একবার পজ করে নাও, দিয়ে আবার দেখো, আশা করি বুঝে যাবে। নেক্সট তোমার 12 নম্বর কোয়েশ্চেন। ক্যামেরাটাকে একটু সোজা করে তোমাদের জন্য করে দিচ্ছে, তোমরা ভালো করে বুঝতে পারো। 12 নম্বর কোয়েশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি, 12 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যান্ড ওয়াই আর টু পার্টনার্স, এক্স ড্রস ফিক্সড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ এভরি মান্থ, ইন্টারেস্ট অন ড্রয়িংস 10% পার অ্যানাম। দেখো আমি তোমাকে এর আগের যে পার্ট 2 এর ভিডিওটা ছিল সেটাতে দেখিয়েছিলাম যে ইন্টারেস্ট অন ড্রয়িংস কী করে ক্যালকুলেট করতে হবে, সেটার উপর বেস করে এই অঙ্কটা আছে, কিন্তু এটা ওই ইজি অঙ্ক নয়। কিন্তু এক্স ড্র করেছে ফিক্সড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ এভরি মান্থ, ইন্টারেস্ট অন ড্রয়িংস 10%, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে গিয়ে 14,300। মানে তোমাকে ইন্টারেস্ট অন ড্রয়িংস বার করার দরকার নেই, কোয়েশ্চেনে গিভেন আছে তোমাকে যে মান্থলি ড্রয়িংস কত হবে এক্সের। তাহলে দেখো বাবু, আমরা জানি যে ইন্টারেস্ট অন ড্রয়িংস যদি সেম অ্যামাউন্ট প্রতি মাসের এন্ডে তুলি, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব, টোটাল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট অন ড্রয়িংস সমান সমান টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িংস, মানে 12 মাসে আমি যে ড্রয়িংস করব সেটা। যেমন ধরো আমি 1,000 টাকা করে ড্র করে লিখতাম কত, 1000 × 12, মানে টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত আছে 10%, 10/100 এটা, ইন্টু যেহেতু প্রতি মাসের শেষে ড্র করছি, তাহলে কত বলেছিলাম 5.5 ডিভাইডেড বাই 12। যদি এই কনসেপ্টটা তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা এর যে পার্ট 2 ভিডিওটা আছে ওইখানে গিয়ে একবার দেখো, ওইখানে তোমাদের এটার পুরো কনসেপ্টটা দেওয়া আছে, ওটার উপর বেস করে হচ্ছে এইটা ফর্মুলাটা লিখলাম। এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস দেওয়া আছে গিভেন 14,300, টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িংস চেয়েছে ইন্টু 10/100, 5.5 পয়েন্ট উঠে গেলে নিচে 12 তলায় এখানে 10 চলে আসলো, তাহলে 14,300 যেটা দেওয়া আছে গিভেন আছে টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস। আর এইখানে দেখো 555 × 10 মানে 550 ইন্টু টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িংস ডিভাইডেড বাই নিচে 12 × 10 120, আর এখানে 100 মানে 12,000, মানে 12-র পিছনে 1 2 3টে শূন্য বসিয়ে দিলাম। এটা একদম সিম্পল ম্যাথ আছে, কোনো প্রবলেম নেই। এবারে 550কে যদি তুমি 14,300-তে ডিভাইড করো, তাহলে 26 পেয়ে যাবে। দেখো 14,300 তলায় কিছু নেই, মানে আমরা কি মনে করতে পারি, এর নিচেও ভগ্নাংশে 1 আছে, ডিনোমিনেটরে কি আছে 1, তাহলে এই 550 আর 14,300 কাটলে 26 বেরাচ্ছে। তাহলে টোটাল ড্রয়িংস বা টোটাল অ্যামাউন্ট ড্রয়িংস এই 12,000 আর 26 একে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন পদ্ধতি করলে পাবো 3,12,000। এবার তুমি দেখবে স্যার এইটা আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িংস, কিন্তু আমাকে টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িংস চাইনি, আমার চেয়েছে মান্থলি ড্রয়িংস, মানে 12 মাসে টোটাল ড্রয়িংস 3,12,000, তাহলে এক মাসের ড্রয়িংস কত, 3,12,000কে ডিভাইড করে দেবো 12 দিয়ে, পেয়ে যাবো আমি 26,000 টাকা।
এটা একদম একটা ট্রিকি ম্যাথ ছিল, একদম ইজি নয়। এটা একবার দেখে নাও, যদি কোনো প্রবলেম হয় আবার দেখো, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। যদি তাও না হয় কমেন্ট আমাকে জানাবে। নেক্সট 13 নম্বর ম্যাথ, 13 নম্বর ম্যাথ আর লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারে। আমার মনে হয় এগুলো করলে তোমার আরামসে হয়ে যাবে। এরপর তো দেখো প্র্যাকটিসের কোনো কিছু মানে নাই, বিকল্প নাই। 13 নম্বর ম্যাথ দেখাচ্ছে এক্স আর ওয়াই রেশিও 3:2, এক্সের ক্যাপিটাল 1,20,000, ওয়াইয়ের ক্যাপিটাল 2,40,000, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%, নেট প্রফিট 18,000, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ এক্স কত হবে? তুমি মনে করবে একদম ইজি অঙ্ক, তা নয়, কারণ এখানে ইনসাফিসিয়েন্ট প্রফিটের কেস হবে। ইনসাফিসিয়েন্ট প্রফিট মানে প্রফিট এখানে পর্যাপ্ত নেই। স্যার কেমন করে? দেখো নর্মাল পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ঘর, এদিকটা ডেবিট এদিকটা ক্রেডিট রাফে করেছি, কোনো প্রবলেম নেই, কারণ আমাকে তো এমসিকিউ তো সলভ করতে লাগবে। বাই পিএল বলে নেট প্রফিট আসবে কত টাকা? 18,000, কোয়েশ্চেন পেপারে গিভেন আছে। এবার ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দেখো আমি এখানে তোমাদেরকে একটু আরামসে বোঝানোর চেষ্টা করছি, একটু টাইম নেবে বুঝার জন্য। হ্যাঁ, এই জায়গাটা প্লিজ একটু ফোকাস করবে এইখানটাতে। দেখো অ্যাকচুয়াল ইন্টারেস্ট কত হওয়া উচিত? এক্স দিয়েছিল 1,20,000, কোয়েশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ 1,20,000 দেওয়া ছিল কোয়েশ্চেনে। তো এক্সের ক্যাপিটাল যদি 1,20,000 হয়, তার 10% বলা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে 10% 12,000, আর ওয়াইয়ের ক্যাপিটাল ছিল 2,40,000, তার 10% 24,000, তাহলে টোটাল ইন্টারেস্ট হওয়া উচিত 36,000 টাকা। বাট এখানে একটা গল্প আছে, আমার কাছে প্রফিট মাত্র আছে 18,000, কিন্তু আমাকে পে করতে হবে 36,000, এটা ইম্পসিবল। দ্যাট মিনস ইনসাফিসিয়েন্ট প্রফিট, এটা মাথায় রাখতে লাগবে। এখানে আমার কাছে ইনসাফিসিয়েন্ট প্রফিট আছে। যখন আমার কাছে ইনসাফিসিয়েন্ট প্রফিট হবে, তখন আমাকে আউটস্ট্যান্ডিং রেশিওতে ভাগ করতে লাগবে। কোন রেশিও বললাম বাবুরা? ঠান্ডা মাথায় শুনবে, আউটস্ট্যান্ডিং রেশিও। দ্যাটস মিন কি, এক্স এবং ওয়াই এই দুজনের ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ঠিক আছে, এটাকে আমরা আউটস্ট্যান্ডিং রেশিওতে ভাগ করব। মানে এক্সকে দিতে হতো 12,000, ওয়াইকে দিতে হতো 24,000, তাহলে তাদের রেশিও কত আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের? 12,000:24,000, মানে 1:2, মানে হচ্ছে 1:2। এই 1:2তে 18,000, মানে এই সাফিসিয়েন্ট যেটা প্রফিট পড়ে আছে সেই প্রফিটটাকেই দিয়ে দেবো। তার মানে 18,000-এর 1/3 ভাগ মানে 6,000 টাকা পাবে এক্স, আর ওয়াই পাবে 18,000-এর 2/3 ভাগ, এটা 1/3, এ হচ্ছে 2/3, মানে 6,000 আর 12,000। আমাকে অ্যান্সারে চেয়েছিল এক্সের ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে, সেটার অ্যান্সার হবে 6,000 টাকা। যদি কোনো প্রবলেম হয় আরেকবার রিভাইজ করে দেখো, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। এই 13টা কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো একই ধরনের কোশ্চেন আমি হয়তো রিপিট করাইনি, প্র্যাকটিস করো বেশি বেশি জায়গা থেকে, যেখান থেকে যতটা পারবে প্র্যাকটিস করো। কিন্তু এই ধরনের ম্যাথ আসবে এমসিকিউতে, পরীক্ষা হলেও ম্যাথের পার্ট বেশি থাকবে। আই হোপ তোমাদের এরপরে এই টপিক থেকে, এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম হবে না। ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবে, ঠিক আছে? আমার মনে হয় আর কোনো এরপর থেকে এই চ্যাপ্টারে আর ডাউট থাকবে না। চলো, গুড নাইট।